ভারতের কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ। কথাটা ভাবলেই বাঙালি মাত্রই মন যেমন উৎফুল্ল হয়ে ওঠে, তেমনি একই সঙ্গে মনটা হয়ে পড়ে বড্ড আবেগময়। সেই আবেগ থেকেই আজ আমি আপনাদের এমন একটি জার্নিতে নিয়ে যেতে চাই, এমন একটি মানস ভ্রমণে নিয়ে যেতে চাই যা শুরু হবে ইতালির ভেনিস শহরের আলোকোজ্জ্বল এক মঞ্চ থেকে, সুইজারল্যান্ডের এক শহরের কুয়াশাচ্ছন্ন রাস্তা হয়ে শেষ হবে এই বাংলার সোদামাটির গন্ধে। এই জার্নির দুই প্রান্তে দাঁড়িয়ে আছেন দুই মহাতারকা, মেগাস্টার। একদিকে বিশ্ব চলচ্চিত্রের চিরন্তন আইকন চার্লি চ্যাপলিন এবং অন্যদিকে ভারতের অনন্য সাধারণ সুরস্রষ্টা সলিল চৌধুরী। একজন সাইলেন্ট সিনেমার দেবতা আর একজন সঙ্গীত জগতের সুরসম্রাট। দুজনের মধ্যে দূরত্ব হাজার হাজার মাইল, কিন্তু শিল্প কখনো দূরত্ব মানে না। শিল্পের নিজস্ব ভাষা আছে, সেই ভাষাকে কখনো কেউ ঢেউয়ের মধ্যে, শব্দের ঢেউয়ের মধ্যে শনাক্ত করতে পারে না। সেই ভাষা ধরা পড়ে শুধুমাত্র নীরব অনুভবে, হৃদয়ের গভীর উপলব্ধিতে। এই ভিডিওতে আমরা দেখব চার্লি চ্যাপলিন এবং সলিল চৌধুরীর শিল্প কাঠামোর মধ্যে, শিল্প সত্তার মধ্যে অভূতপূর্ব মিল, তাদের সঙ্গীত দর্শনের মধ্যে গোপন সেতুবন্ধন, আন্তর্জাতিক উৎসবে তাদের সাক্ষাৎকার এবং সেই রহস্যময় দাবি যেখানে বলা হয় সলিল চৌধুরী নাকি চার্লি চ্যাপলিনের সঙ্গে পিয়ানো বাজিয়েছেন। এই দাবি কি সত্যি, নাকি শুধুই কিংবদন্তি জীবন ঘিরে ভক্তদের কোনো কল্পনা, নাকি হারিয়ে যাওয়া এক টুকরো স্বর্ণালী ইতিহাস? চলুন সেই অনুসন্ধান এখনই শুরু করা যাক। সাইলেন্ট সিনেমা মানে কি? অনেকেই ভাবেন কথা নেই, শুধু একের পর এক ছবি আছে। কিন্তু চার্লি চ্যাপলিন প্রমাণ করেছিলেন সিনেমার আসল ভাষা কথা নয়, সুর, একটা অনুভব, একটা বোধ। তিনি বলেছিলেন, মিউজিক ইজ দ্য সোল অফ মাই ফিল্মস। আপনারা চার্লি চ্যাপলিনের ছবিতে আপনারা দেখেছেন ক্যামেরা চলত, চ্যাপলিন তার ক্লাসিক দৌড়ঝাঁপ শুরু করতেন, আর পিছনে বেজে উঠত তার নিজের তৈরি করা সুর। কখনো হাসি, কখনো চোখ ভিজে যাওয়া নীরবতা, কখনো জীবনের ছোট ছোট অথচ তাৎপর্যপূর্ণ সংগ্রাম। আর এই সব কিছুর নিজস্ব মেলোডি ছিল, নিজস্ব মিউজিক ছিল, যে মিউজিক চ্যাপলিনের স্পর্শে বাংময় হয়ে ছড়িয়ে পড়ত দর্শকদের হৃদয় জুড়ে। সিটি লাইটস, মডার্ন টাইমস, লাইমলাইট, এইসব বিশ্বখ্যাত ছবিগুলির প্রতিটি সুর চ্যাপলিনেরই হাতে গড়া। অন্যদিকে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে সলিল চৌধুরীর অবস্থান এক বহুমাত্রিক প্রতিভার অধিকারী হিসাবে। তিনি কেবল সুরকার বা গীতিকার ছিলেন না, ছিলেন গণসঙ্গীত শিল্পী এবং চলচ্চিত্রের মাধ্যমে সামাজিক ভাষ্যকার। তার সঙ্গীত প্রাচ্য ও পাশ্চাত্যের ক্লাসিক্যাল রীতির এক অপূর্ব জটিল মিশ্রণ দ্বারা চিহ্নিত। তা চার্লি চ্যাপলিন এবং সলিল চৌধুরী। আপনারা নিশ্চয়ই জানেন যে এই দুই শিল্পীর ক্ষেত্রেই মিউজিক নিছক কোনো ব্যক্তিগত বিনোদনের বিষয় ছিল না, তা ছিল আসলে সামাজিক পরিবর্তনের হাতিয়ার। সলিল চৌধুরী সাধারণ সুরকার কখনোই ছিলেন না। তিনি ছিলেন চার্লি চ্যাপলিনের মতোই একজন সমাজ সচেতন শিল্পী, বামপন্থী চিন্তক, মানুষের কষ্ট যন্ত্রণার একজন সাক্ষী। তিনি বিশ্বাস করতেন মিউজিক মানে শুধু বিনোদন নয়, মিউজিক মানে মানুষের প্রতি দায়বদ্ধতা। গণসঙ্গীতগুলিতে সুর বসানোর সময় তিনি ভাবতেন সমাজের যে অন্যায় তা সেই সুরের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে তো। আর এটাই ছিল তার ন্যায়বোধ, যা চার্লি চ্যাপলিনের সঙ্গে হুবহু মিলে যায়। তিনি চ্যাপলিনের মতোই সবসময় চাইতেন যে তার মিউজিকের মধ্যে, তার সুরের মধ্যে যেন একটি ন্যায়বোধ লুকিয়ে থাকে।
তা এমন শিল্পী যে সহজেই চার্লি চ্যাপলিনের সঙ্গীত দর্শনের সঙ্গে আবেগগতভাবে যুক্ত হবেন সেটাই স্বাভাবিক, কারণ দুজনেই গান বা সুরকে মানুষের ভাষা বলে মনে করতেন। এবার আমাদের জার্নির অভিমুখ ইতালির ভেনিস শহরের দিকে। 1953 সাল ভেনিস শহরে অনুষ্ঠিত হচ্ছে ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ভারত থেকে চলচ্চিত্র জগতের একটি প্রতিনিধি দল সেবার ভেনিস শহরে পা রেখেছে। সেই দলটির নেতৃত্বে ছিলেন দো বিঘা জমিন ছবির পরিচালক বিমল রায়। ছবিটির সঙ্গীত পরিচালক হিসাবে, সুরকার হিসাবে আমন্ত্রিত ছিলেন সলিল চৌধুরীও। সেখানে তিনি আমন্ত্রিত ছিলেন। দলে ছিলেন আরও অনেক মহাতারকা, রাজ কাপুর, দেবানন্দ প্রমুখ ব্যক্তিত্ব। রাজ কাপুর ও দেবানন্দ পরবর্তীকালে দুজনেই তাদের আত্মকথায় লিখেছেন ভেনিস চলচ্চিত্র উৎসবে তাদের সাথে সাক্ষাৎ হয়েছিল চলচ্চিত্র জগতের আইকন চার্লি চ্যাপলিনের সাথে। চার্লি চ্যাপলিন তাদেরকে তার বাড়ি সুইজারল্যান্ডের মন্ত্রে শহর সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। বলা বাহুল্য সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতের সেই প্রতিনিধি দলটি চ্যাপলিনের বাড়িতে উপস্থিত হয়েছিল। কিন্তু সাক্ষাৎকারের সেই ঐতিহাসিক মুহূর্তগুলোর কোনো ছবি কোথাও আজ পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ ডকুমেন্টেশনের একটা অভাব আছে ঠিকই, তবে সেই দুর্বলতা থাকা সত্ত্বেও চার্লি চ্যাপলিনের সঙ্গে সাক্ষাতের সেই গল্প কিন্তু বহু মানুষের স্মৃতিতে আজও রয়ে গেছে। এখানে একটা প্রশ্ন উঠতেই পারে, সুইজারল্যান্ডে সেই সাক্ষাৎকার, সেই ঐতিহাসিক সাক্ষাৎকারের সময় কি সলিল চৌধুরী উপস্থিত ছিলেন? দেখুন, আগেই বলেছি রাজ কাপুর, দেবানন্দ প্রমুখ মহাতারকারা নিজেদের আত্মকথায় প্রকাশ্যে তাদের সেই সাক্ষাৎকার, অমূল্য সাক্ষাৎকারটির কথা তারা প্রকাশ করেছেন। তাছাড়াও আরও বহু সূত্র, যেমন ধরুন নিউজ রুম ইন্ডিয়া অথবা বলিউড হাঙ্গামা, এরা কিন্তু পরিষ্কার জানিয়েছে যে চার্লি চ্যাপলিনের সাথে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাৎকার হয়েছিল সুইজারল্যান্ডের বাড়িতে এবং সেখানে সলিল চৌধুরী স্বয়ং উপস্থিত ছিলেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ভিডিওর কেন্দ্রীয় প্রশ্ন, তিনি কি সত্যিই চার্লি চ্যাপলিনের সঙ্গে পিয়ানোতে সঙ্গত করেছিলেন? যদি আপনি এই দাবিটিকে মান্যতা দেন, তাহলে কিন্তু ইতিহাস আপনাকে প্রশ্ন করবেই, প্রমাণ কোথায় প্রমাণ? আপনি যদি চ্যাপলিন আর্কাইভে যান, সেখানে কিন্তু কোনো লিখিত নথি বা ছবি আজ পর্যন্ত পাওয়া যায়নি। আমি ব্যক্তিগতভাবে সেখানে ইমেল পাঠিয়ে জিজ্ঞাসা করেছিলাম, জানতে চেয়েছিলাম যে চ্যাপলিনের সঙ্গে সলিল চৌধুরীর সাক্ষাৎকারে কি হয়েছিল। আজ অবধি অবশ্য কোনো উত্তর পাইনি। আর যদি সলিল চৌধুরীর কথা বলেন, সলিল চৌধুরী তার দীর্ঘ জীবনে অসংখ্য সাক্ষাৎকার দিয়েছেন। তিনি তার পশ্চিমী সঙ্গীত প্রীতি, তা নিয়ে বহু কথা তিনি সাক্ষাৎকারে বলেছেন। কিন্তু এত বড় একটা ঘটনা যে চ্যাপলিনের সঙ্গে তিনি পিয়ানো বাজিয়েছেন, এই কথাটি তিনি নিজে কখনো কোথাও কিন্তু উল্লেখ করেননি। তাহলে প্রমাণ কোথায়? সত্যি কথা বলতে এটাই যে এই বিষয় নিয়ে খোঁজাখুঁজি করতে করতেই আমার চোখের সামনে হঠাৎ করে বিস্ময়করভাবে একটা তথ্য এসে হাজির হলো। ইন্ডিয়ান মেমোরি প্রজেক্ট নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে চোখে পড়ল একটা ব্যক্তিগত স্মৃতিচারণের অসাধারণ রচনাটি লিখেছেন সলিল চৌধুরীর নাতনি অরিনা চ্যাটার্জি। তিনি দাদু সলিল চৌধুরীকে তিনি বাপি বলে ডাকতেন। রচনাটির মাঝখানে একটি জায়গায় তিনি লিখেছেন, হি ওয়ান্স অ্যাকম্পেনিড চার্লি চ্যাপলিন অন দ্য পিয়ানো। লাইনটি পড়ে সত্যি চমকে উঠেছিলাম। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই রচনাটির স্ক্রিনশট। দেখুন, লেখা রয়েছে হি ওয়ান্স অ্যাকম্পেনিড চার্লি চ্যাপলিন অন দ্য পিয়ানো। বাংলা অর্থ, তিনি একবার চার্লি চ্যাপলিনের সঙ্গে পিয়ানোতে সঙ্গত করেছিলেন।
তিনি বলতে বোঝানো হয়েছে তিনি হলেন সলিল চৌধুরী। এবার আমি আপনাদের আরেকটি উপাদান আমি আপনাদের দেখাবো, যেটি হলো বহু বছর আগে আনন্দলোক পত্রিকায় প্রকাশিত একটি সাক্ষাৎকার। সলিল চৌধুরীর গণসঙ্গীতকে নিয়ে গবেষণা, সেই গবেষণাকে উদ্দেশ্য করে এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন সলিল চৌধুরীর দ্বিতীয় স্ত্রী সবিতা চৌধুরী। সাক্ষাৎকারটির একদম শেষে লেখা হয়েছে, সলিল চৌধুরী সারা জীবনই ছিলেন একটু ছন্ন ছাড়া গোছের, রেখে দিতেন না অনেক মূল্যবান লেখাও, হারিয়ে ফেলেছিলেন চার্লি চ্যাপলিনের সঙ্গে ছবিও, যে ছবিতে চার্লি বেহালা বাজাচ্ছেন, পিয়ানো সঙ্গত করছেন সলিল। তা কথাগুলি সবিতা চৌধুরী বলেছেন নাকি সাক্ষাৎকার যিনি নিয়েছেন সেই সাংবাদিকের কথা, তা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা আছে ঠিকই, যদিও ব্যক্তিগত স্মৃতিচারণার এইসব উপাদানকে ইতিহাসে আনভেরিফাইড অ্যানিকডোট হিসাবে চিহ্নিত করা হয়। তবে একথা পরিষ্কার বলা যায় যে চ্যাপলিনের সঙ্গে সলিল চৌধুরীর পিয়ানো বাজানোর এই বিষয়টি কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতন বিষয় নয়। সোজা কথায় বিষয়টি সত্যি না মিথ্যে কোনো কিছুই হলফ করে বলা সম্ভব নয়। আসলে এটি হলো ইতিহাসের একটা শ্যাডো এরিয়া, ছায়া অঞ্চল, যেখানে গল্প শোনা যায় অনেক কিছু, কিন্তু সবই থাকে আলো আধারিতে। বলা যেতে পারে চ্যাপলিনের সঙ্গে সলিল চৌধুরীর ঘটনাটিকে এক ফু দিয়ে সত্যি বা মিথ্যে বলে দাগিয়ে দেওয়া যাবে না, কারণ ঘটনাটি আসলে অসম্পূর্ণ, যেন একটি গান যার শেষ লাইনটি এখনও লেখা হয়নি। শিল্পের সৌন্দর্য হয়তো এখানেও, সত্য কখনো কল্পনাকে থামাতে পারে না, আর কল্পনা অনেক সময় ইতিহাসের সত্যকে নতুন আলোতে উদ্ভাসিত করে। আপনাদের কি মনে হচ্ছে, সলিল চৌধুরী তিনি কি চার্লি চ্যাপলিনের সঙ্গে পিয়ানোতে সঙ্গত করেছিলেন? সাক্ষাৎ তো হয়েছিল, সঙ্গত কি করেছিলেন? প্লিজ আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, আমি কিন্তু আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি। আজ এই পর্যন্ত। জন্ম শতবর্ষে বহুমুখী প্রতিভার অধিকারী সলিল চৌধুরীর প্রতি রইল গভীর শ্রদ্ধা। দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।